চলতরিৎ নিয়ে আমাদের আলোচনা চলছে। কয়েকটা ক্লাস আমাদের হয়ে গেছে। আজ আমি তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে আলোচনা করব। তড়িৎচালক বল আলোচনা করতে গেলে তড়িৎ কোষের কথা অবশ্যই বলতে হয়। এই তড়িৎ কোষ তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ, সরল ভোল্টীয় কোষ বা আরো অন্য কোষ নামে, বিশেষ করে ড্যানিয়েল কোষ। সেরকমই একটা কোষ হচ্ছে তড়িৎ কোষ। এই যে তড়িৎ কোষ, তা এমন একটা ব্যবস্থা যা কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তড়িৎ কোষ সাধারণত রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বিভিন্ন ধরনের তড়িৎ কোষের কথা পরবর্তী সময়ে আমরা পড়ব। এই তড়িৎ কোষ তিন প্রকারের হতে পারে: রাসায়নিক কোষ, সৌর কোষ এবং আলোক তড়িৎ কোষ। এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের কথা বুঝতে হলে আমরা একটু অন্যরকম উদাহরণ দিতে পারি। তোমরা বাড়িতে দেখো, যখন পাম্প চালানো হয়, পাম্প চালিয়ে আমরা যখন ট্যাঙ্কিতে জল তুলি, তখন দেখো আমরা পাম্প যখন চালাই তখনই কিন্তু ট্যাঙ্কে জল ওঠে। পাম্প বন্ধ করে দিলে কিন্তু ট্যাঙ্কে আর জল ওঠে না। তার মানে কি হয়, যে পাম্পের সাহায্যে আমরা যে ট্যাঙ্কিতে জল তুলি, তার মানে কি পাম্পের মাধ্যমে যে নলের মধ্য দিয়ে জল উপরে যায়, সেই নলের যে দুটো প্রান্ত, যে প্রান্ত থেকে জল যাচ্ছে আর যে প্রান্ত দিয়ে জল ট্যাঙ্কিতে প্রবেশ করছে, এই দু প্রান্তের মধ্যে চাপের পার্থক্য বজায় রাখার কাজ হচ্ছে পাম্প বা পরিবাহী তার। সেই পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আধানের প্রবাহ বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের পরিবাহী তারের যে দুটো প্রান্ত, সেই দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বজায় রাখতে হয়। আমরা নলের ক্ষেত্রে আমরা দেখলাম যে চাপের পার্থক্য বজায় রাখার জন্য পাম্প আছে। তাহলে এই যে পরিবাহী তার, সেই পরিবাহী তারের দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখার জন্য একটা শক্তি দরকার। সেই যে শক্তি, সেই শক্তিটাকে বলছি আমরা তড়িৎচালক বল। এই যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল আমরা আলোচনা করে আমরা দেখলাম যে তড়িৎচালক বল ভালো করে বুঝতে গেলে তড়িৎ কোষ অবশ্যই বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা একটা তড়িৎ কোষের ছবি এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা তড়িৎ কোষের একটা ছবি আঁকছি, শুধু বোঝার জন্য আঁকবো, তাই আমাদের খুব ভালো করে না আঁকলেও চলবে। এই পাশটা প্লাস, এই পাশটা মাইনাস। তড়িৎ কোষের ভিতরে দুটো তড়িৎদ্বার থাকে, একটা ধনাত্মক তড়িৎদ্বার আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এখন এই যে তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষের কি হয় যে এই পাশটা প্লাস, এই পাশটা মাইনাস। এটা বোঝানোর জন্য কোনো তড়িৎ কোষকে আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখি, এরকম একটা ছবি থাকে, পাশটা মাইনাস দেওয়া থাকে, এই পাশটা প্লাস দেওয়া থাকে। তার মানে এটাকে আমরা বলতে পারি তড়িৎ কোষের প্রতীক। অর্থাৎ তড়িৎ কোষের ক্ষেত্রে কি হয়, যে দুটো অসমান বাহু পাশাপাশি সমান্তরালভাবে থাকে, যেটা বড় বাহু তাকে বোঝানো হয় প্লাস চিহ্ন দিয়ে, আর যেটা ছোট বাহু তাকে বোঝানো হয় মাইনাস চিহ্ন দিয়ে। এবং এই পাশটাকে বলা হয় ধনাত্মক মেরু, এই পাশটাকে বলা হয় ঋণাত্মক মেরু। এই যে আমাদের তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষকে যদি আমরা কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করি, এই যে পরিবাহী তার দ্বারা যদি আমরা যুক্ত করি, তাহলে দেখা যায় যে এই ধনাত্মক মেরুতে এসে কি হয়, যে ধনাত্মক আধানগুলো এসে জমা হয় এবং ঋণাত্মক মেরুতে ঋণাত্মক আধানগুলো জমা হয়। এবং এই যে আমি পরিবাহী তার দ্বারা যখন যুক্ত করলাম, তখন এই যে বর্তনী, এই বর্তনীকে আমরা বলছি
বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী। আবার আমরা যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করব না, পরিবাহী তার দ্বারা যুক্ত করব না, এইভাবে যখন থাকবে তখন যে বর্তনী তাকে বলছি আমরা মুক্ত বর্তনী, মুক্ত বর্তনী। তাহলে আমাদের তড়িৎ বর্তনী দুরকম দেখলাম আমরা, একটা বদ্ধ বর্তনী আর একটা হচ্ছে মুক্ত বর্তনী। এখন দেখো, যখন বদ্ধ বর্তনী হয় অর্থাৎ তড়িৎদ্বার দুটোকে যখন আমি কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেই, সেই ক্ষেত্রে এই পরিবাহী তারের মধ্য দিয়ে ধনাত্মক আধান খুব সহজেই, এটাকে যদি এ প্রান্ত বলি আর এটাকে যদি বি প্রান্ত বলি, তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে কোনো ধনাত্মক আধান খুব সহজেই চলে যেতে পারে স্বাভাবিকভাবে। কারণ কেন চলে যেতে পারে? আমরা যদি ধনাত্মক মেরু যেটা, এটাকে যদি বলি আমরা উচ্চ বিভবে আছে, এই প্রান্তটা যদি উচ্চ বিভবে আছে, এই প্রান্তটা উচ্চ বিভবে আছে আর এই প্রান্তটা নিম্ন বিভবে আছে, নিম্ন বিভব আছে। তার মানে কি? উচ্চ বিভব নিম্ন বিভব আছে, তার মানে বিভবের একটা প্রভেদ আছে। তাহলে বিভবের একটা প্রভেদ আছে বলেই আমরা তড়িৎদ্বার দুটিকে যদি কোনো পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে দেখা যায় যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান খুব সহজেই চলে আসে। কিন্তু যদি পরিবাহী তার দ্বারা যুক্ত না করি, অর্থাৎ কোষের ভিতরে যদি আমরা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে কোনো ধনাত্মক আধান আনতে চাই, সেটা কিন্তু অনায়াসে হয় না এবং কোনো তাড়িতিক শক্তি দ্বারা সেটা হয় না। তার জন্য কি দরকার? অন্য কোনো শক্তি দরকার। কোন ক্ষেত্রে? যদি আমরা কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে কোনো ধনাত্মক আধানকে আনতে চাই, তার জন্য অন্য কোনো শক্তির দরকার। এই যে অন্য কোনো শক্তি, সেই অন্য কোনো শক্তিকেই আমরা বলছি হচ্ছে তড়িৎচালক বল। তাহলে এখান থেকে আমরা দেখো তড়িৎচালক বলের একটা ডেফিনেশন আমরা দিতে পারি। কি বলতে পারি আমরা? যে তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলছে, কি বলছি আমরা? তাকে বলছি আমরা তড়িৎচালক বল। কি? কোষের ঋণাত্মক মেরু থেকে, তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎচালক বল। এটাকে আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি। কিরকম? যদি তড়িৎ কোষটি মুক্ত বর্তনীতে থাকে, তড়িৎ কোষটি যদি মুক্ত বর্তনীতে থাকে, তাহলে মুক্ত বর্তনীতে যদি তড়িৎ কোষটা থাকে, তাহলে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলছি আমরা তড়িৎচালক বল। কখন? তড়িৎ কোষ দুটি যদি মুক্ত বর্তনীতে থাকে, তাহলে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলছি তড়িৎচালক বল। অথবা আরেকটা ডেফিনেশন আমরা বললাম যে তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলছি আমরা তড়িৎচালক বল। এই যে তড়িৎচালক বল, এই তড়িৎচালক বলের ব্যবহারিক একক, তড়িৎচালক যে বল, তড়িৎচালক বলকে ইংলিশে বলছি কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স বা সংক্ষেপে বলে ইএমএফ। ইএমএফ, এই যে ইএমএফ, এই ইএমএফ এর এসআই একক, এসআই একক কি? এসআই একক হচ্ছে ভোল্ট, এসআই একক হচ্ছে ভোল্ট। ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল বা ইএমএফ এর এসআই একক হচ্ছে ভোল্ট। এবং 1 ভোল্ট তড়িৎচালক বল বলতে আমরা কি বুঝি? 1 ভোল্ট তড়িৎচালক বল বলতে আমরা বুঝি যে তড়িৎ কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসতে 1 জুল কাজ করতে হয়। আবার দেখো বলছি আমি যে ইএমএফ এর এসআই একক হচ্ছে ভোল্ট। 1 ভোল্ট তড়িৎচালক বল বা 1 ভোল্ট ইএমএফ বলতে আমরা বুঝি যে তড়িৎ কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়। তাহলে আমরা তড়িৎচালক বল আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে। আমরা এতক্ষণ ধরে
তড়িৎচালক বল আলোচনা করতে গিয়ে তড়িৎ কোষের কথা আমরা আলোচনা করেছি। এখন দেখো, এই যে তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষে দুটি তড়িৎদ্বার থাকে এবং সেই দুটি তড়িৎদ্বারকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, আমরা একটু দেখে নিই। এই ধরো আমি শুধু তড়িৎদ্বার দুটো ছবি আঁকলাম। এই তড়িৎদ্বার দুটোকে প্লাস মাইনাস পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি, তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এই পরিবাহী তার দিয়ে তড়িৎ আধানের প্রবাহিত হয় বা তড়িৎ আধান পরিবাহিত হয় এবং এই পরিবাহী তার দিয়ে এই তড়িৎ আধান যে প্রবাহিত হয় একে বলা হয় তড়িৎ প্রবাহ। এবং এই তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য যে রাশি ব্যবহার করা হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখন আমরা এই যে তড়িৎ প্রবাহ মাত্রা আলোচনা করলাম, এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা সংজ্ঞা আকারে যদি বলি তাহলে আমাদের কি বলতে হবে সেটা একটু দেখি। তার মানে আমরা বলতে পারি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, সেই পরিমাণ ধনাত্মক আধানকে বলা হয় ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। এখন এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা একটু ব্যাখ্যা করতে পারি। আমরা ধরে নিলাম কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়। কি বললাম আমরা ধরে নিলাম কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়। তাহলে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রা একে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি, তাহলে আই সমান সমান হবে কিউ বাই টি, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু সমান সমান হবে আই টি। এই কিউ সমান সমান আই টি, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক যখন আমরা করব, গাণিতিক সমস্যাগুলো যখন করব, তখন আমাদের কাজে লাগবে। এবং আই সমান সমান কিউ বাই টি, এই সমীকরণটা আমাদের কিন্তু কাজে লাগবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এই যে আমরা ব্যাখ্যাটা দিলাম, এখন আমাদের প্রশ্ন চলে আসে যে তড়িৎ প্রবাহ মাত্রা বাস্তবে কি রাশি? দেখো, তড়িৎ প্রবাহ মাত্রাকে ভেক্টর দ্বারা প্রকাশ করা যায় না, তাই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। আমাদের অনেক সময় শর্ট কোশ্চেন আসতে পারে, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রার এককে যদি আমরা যাই, তড়িৎ প্রবাহ মাত্রার একক, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। আমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখবে, এবছর কিন্তু আমাদের শর্ট কোশ্চেন বেশি হবে করোনার কারণে। তড়িৎ প্রবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক, আমাদের একক বলতে গেলে আমাদের দু ধরনের পদ্ধতি চলে আসে। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতি, তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? সিজিএস একক কি আমরা বলতে পারি? ইএমইউ। এই ইএমইউ এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আরেকটা একক আমাদের আছে এসআই একক। এসআই একক শুধু বলে না, ব্যবহারিক একক বলে। তার মানে এসআই ও ব্যবহারিক একক। কার এসআই এবং ব্যবহারিক একক? তড়িৎ প্রবাহ মাত্রার এসআই এবং ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারের ডেফিনেশন যদি আমরা দিই, তাহলে কি বলবো আমরা? তাহলে ডেফিনেশনটা দেখো, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি আমরা 1 সেকেন্ডে
1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান যদি আমরা পাঠাই, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হবে। কি বললাম আমরা? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি আমরা 1 কুলম্ব তড়িৎ আধান পাঠাই, তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে বলছি আমরা অ্যাম্পিয়ারের ডেফিনেশন। এবং ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা আমাদের কাজে লাগবে বিভিন্ন সময় অঙ্ক করার ক্ষেত্রে। সমান কত? 10 অ্যাম্পিয়ার। 1 ইএমইউ সমান সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের পাঠ্যক্রমে আর যেটা বিষয় আছে যে তড়িৎ প্রবাহ মাত্রা কতগুলো ভাগ, বিশেষ করে তড়িৎ প্রবাহ দুটো ভাগ। একটা হচ্ছে আমরা বলতে পারি যে সমপ্রবাহ, তড়িৎ প্রবাহ মাত্রা দুটো ভাগে ভাগ করা আছে। একটা সমপ্রবাহ, সমপ্রবাহ মানে কি? ডিসি মানে কি? ডাইরেক্ট কারেন্ট। আমরা মনে রাখবো কি ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। আরেকটা কি আমাদের পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ, এটাকে সংক্ষেপে ইংলিশে বলে এসি, ফুল ফর্ম কি? অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট। এখন দেখো, এই যে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি যাই বলি না কেন, কি হয় যে সমপ্রবাহর ক্ষেত্রে প্রবাহের অভিমুখ কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ দিক পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে আমাদের সমপ্রবাহ হয় এবং সমপ্রবাহ সাধারণত তড়িৎ কোষ থেকে সৃষ্টি হয়। এবং দ্বিতীয়ত যেটা আছে আমাদের পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট বা সংক্ষেপে আমরা বলছি এসি। এই এসির ক্ষেত্রে কি হয় যে নির্দিষ্ট সময় অন্তর এর অভিমুখটা কি হয়? নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয়। এই পরিবর্তী প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয়। এবং এই ক্ষেত্রে আমাদের এসি ডায়নামো সাধারণত এই অল্টারনেটিভ কারেন্টকে তৈরি করে বা সৃষ্টি করে। এসি ডায়নামো অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহকে সৃষ্টি করে। এখন দেখো, এই যে পরিবর্তী প্রবাহ বা সমপ্রবাহ যেটা আমরা পড়লাম, বিশেষ করে তড়িৎ প্রবাহের যে ভাগ, এখন দেখো এই যে তড়িৎ প্রবাহ, আমরা এই অভিমুখের কথা যখন বললাম, তাহলে অভিমুখের কথা বলতে গিয়ে আমরা দেখো এই যে তড়িৎ কোষের যে দুটো তড়িৎদ্বার, আমরা শুধু তড়িৎদ্বার ছবিটা আঁকছি। তাহলে দেখো এই তড়িৎদ্বার দুটো, এটা ধরো পজিটিভ, এটা ধরো নেগেটিভ, পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করি, তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কি হয়? আমরা দেখো করেছি যে ধনাত্মক আধান, অর্থাৎ এটাকে বলছি উচ্চ বিভবে আছে আর এটাকে বলছি নিম্ন বিভবে আছে। তাহলে স্বাভাবিকভাবে উচ্চ বিভবকে এবং নিম্ন বিভবকে, অর্থাৎ ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরুকে যদি আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেই, তাহলে স্বাভাবিকভাবেই এই উচ্চ বিভব থেকে ধনাত্মক আধান অনায়াসেই নিম্ন বিভবে অর্থাৎ ঋণাত্মক মেরুতে চলে যায়। ঠিক, কিন্তু বাস্তবে আমাদের এই যে আমাদের পরিবাহী তার দিয়ে একটা ইলেকট্রনের স্রোত হয়, তাহলে সেই ইলেকট্রনের যে স্রোত হয়, সেই ইলেকট্রনের স্রোত হতে গেলে সেই ইলেকট্রনটা কোথা থেকে আসে? দেখো, এই যে কোনো পরিবাহী বা যে কোনো পদার্থ, বাস্তবে পরিবাহী মানে পদার্থের সমষ্টি। তাহলে এই পরিবাহীর মধ্যে এই পদার্থ যেটা, তার মধ্যে অনেক পরমাণু আছে, পরমাণুর সমষ্টি আছে। সেই পরমাণুর ভিতরে কি থাকে? ইলেকট্রন থাকে। আমরা জানি যে পরমাণুর যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন। এবং দেখা যায় যে পরমাণুর মধ্যে কিছু ইলেকট্রন বাইরে চলে আসে, অর্থাৎ পরমাণুর মধ্যে না থেকে তারা বাইরে চলে এসে পদার্থের মধ্যে ঘোরাফেরা করে। এই যে পদার্থের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে তাদের বলা হয় মুক্ত ইলেকট্রন। এখন দেখো, আমরা যখন এই দুটো তড়িৎদ্বারকে পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি, তখন এই যে মুক্ত ইলেকট্রনগুলো দেখা যায় যে নিম্ন বিভব থেকে, এটাকে যদি আমরা নিম্ন বিভব বলি, যেটা ঋণাত্মক মেরু, এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে চলে আসে। কোথায় আসে? যে আমরা যখন ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তখন দেখা যায় যে এই মুক্ত ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে চলে আসে। অর্থাৎ ইলেকট্রনের একটা স্রোত হয় কোন দিকে? ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে।
কিন্তু বাস্তবে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে আমরা সাধারণত বুঝি ধনাত্মক আধানের অভিমুখ, ঋণাত্মক আধানের অভিমুখ নয়। কিন্তু আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ সাধারণত বুঝি ধনাত্মক আধানের অভিমুখ। এই কারণে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় মনে করা হয় ইলেকট্রনের অভিমুখ যেই দিকে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহের অভিমুখকে ধরা হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রনের অভিমুখ যেই দিকে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ মনে করা হয়। আমরা দেখো এই তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পড়লাম, আমরা তড়িৎচালক বল আমরা পড়লাম এবং তড়িৎ কোষ নিয়েও আমরা একটু আলোচনা করলাম। আমরা এরপরে কিছু অঙ্ক করব এবং তারপর আমাদের ওহম সূত্র আছে। ধাপে ধাপে আমরা চলতড়িৎ এই অধ্যায়টা আমরা শেষ করব। তোমাদের আবার আমি বলছি যে চলতড়িৎ অধ্যায়টা কিন্তু একটু বড় এবং অন্য অধ্যায়ের তুলনায় একটু কঠিন। একটু ভালো করে বাড়িতে পড়তে হবে, ভিডিওগুলোও দেখবে এবং বাড়িতে বইটাও তোমরা কিন্তু পড়বে, তাহলে দেখবে বিষয়টা কঠিন লাগবে না অতটা। আমি এরপরে আমরা কিছু এই অধ্যায়টা শেষ হয়ে গেলে কিছু অপশন বেস কোশ্চেনে আমরা আলোচনা করব এবং কিছু অঙ্কও আমি করাবো। তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি।